গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন। ওয়েলকাম করছি সবাইকে আমার নতুন একটি ভিডিওতে। এত সুন্দরতম একটি দিনের হাস্যোজ্জ্বল এই রোদের আবহাওয়াতে সবাইকে জানাই অগ্রিম শুভেচ্ছা। কিছুদিন আগের আমার ভিডিওতে আপনারা খেয়াল করছেন আমার বড় ভাগ্নে রাফির জন্মদিন গিয়েছিল। ঠিক সেম ভাবে একই মাসে অল্প কিছুদিনের ব্যবধানে আমার ছোট ভাগ্নে রাহাতের আজকে জন্মদিন। আমাকে বিকেলে নাটোরে যাওয়া লাগবে, সেজন্য আমি এখনই বের হয়ে পড়লাম তার জন্য কিছু কিনে ফেলার জন্য। আর পাশাপাশি ভাইয়া একটু ব্যস্ত থাকার কারণে ভাইয়াও রাহাতের গিফট কেনার জন্য টাকাটা আমাকে পাঠিয়ে দেয়, যাতে আমি দুটো একসাথে কিনে ফেলতে পারি। আর সে কারণেই আমি আর লেট না করে কমফোর্টেবল ফ্যাশন জোন ইজিতে চলে যাই। কারণ আপনাদেরকে আমি এর আগেও বলছি যে ইজির সকল প্রোডাক্ট আমার মোটামুটি ভালোই লাগে, বিশেষ করে তাদের কাপড় কোয়ালিটি অনেক ভালো। বড়দের জিনিসপত্র কেনাটা হয়তো বা আমার কাছে সহজ মনে হয়, তবে ছোটদের জন্য কোনো কিছু কিনা আমার কাছে অনেক কঠিন, কারণ জামাটা ছোট বড় হয়ে যাবে কিনা সেটা নিয়ে একটা ভয় থাকে। যাই হোক, ভয় ভ্রান্তি দূর করে ঠাস করে একটা চয়েস করে নিয়েছি। আমি জানি না ভিডিওর কালারে এটা কেমন লাগতেছে, বাট আমার কাছে এটা অনেক ভালোই লাগতেছিল। আর সে কারণেই ভয় ভ্রান্তির অবসান কাটিয়ে আমি প্রোডাক্টটা নিয়েই ফেলি। আমাকে বেশি লেট করা যাবে না, কারণ বেলা এখন অলরেডি দুপুর 2টা বাজে। আর সে কারণে আমাকে জলদি যাওয়া লাগবে, কারণ আমাকে আবার 3টা বা 4টার মধ্যে নাটোরে পৌঁছানো লাগবে। একটা তো গেঞ্জি নেওয়া হয়ে গেছে, এইবার আমি যাব আমারটা কিনতে। আর আমি রাহাতের জন্য যেটা নিব সেটা নিব সেলর থেকে, কিন্তু সেলরে তাদের ভিডিও রেস্ট্রিকশন ছিল, তাই আমি ভিতরে কোনো ভিউ নিতে পারি নাই। এই ধরনের শপিং মলে ভিতরে ছবি কিংবা ভিডিও নেওয়াটা খুবই স্বাভাবিক, কিন্তু আমি আসলে জানি না তারা কেন এই ভিতরে ছবি বা ভিডিও তোলার জন্য রেস্ট্রিকশন দেয়। যাই হোক, সেসব কথা পার করে আমি এখন চলে আসলাম কেকের দোকানে। যদিও আমি কেক এখন নিব না, আমি মূলত কেকটা নিব যখন সবাই একসাথে তার বাসায় যাব সন্ধ্যার পরে, সে সময় নিব। আর এখন যদি আমি নিয়ে রাখি তাহলে এটা আবার আমাকে বাসায় গিয়ে ফ্রিজ করে রাখা লাগবে। আমি কিন্তু এই জায়গাতে বড় একটি কনফিউশনে পড়ে গেছি যে আসলে এত সুন্দর সুন্দর ডিজাইনের কেকের ভিতরে আমি আসলে কোনটা নিব আমি নিজেও বুঝতে পারতেছিলাম না। যাই হোক, বোঝাপড়া পরে হবে। এখন আমি বাসায় চলে যাচ্ছি, বাসায় গিয়ে খাওয়া দাওয়া গোসল করে তারপরে আমাকে বের হতে হবে। আমার হাতে সময় খুবই শর্ট, আবার ওইদিকেও যাওয়ার সময় টাইম মেনটেন করতে হবে, কারণ সঠিক সময়ের ভিতরে আমাকে আবার বাসায় ব্যাকও করা লাগবে, না হলে আবার এদিকে লেট হয়ে যাবে। সো এতক্ষণ আপনারা যা দেখলেন তা তো দেখলেনই। এবার আমি এখন একটু একটা ব্রেক টাইম হবে, কারণ আমি এখন যাব নাটোরে। কিছুক্ষণ পরে আমি নাটোরে যাব, সেখান থেকে আমার আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে যাবে। আর সন্ধ্যার পরে আমি শহরে যাব, মোটামুটি হবে সব কেনাকাটা শেষ। জাস্ট যাওয়ার সময় আমি কেকটা নিয়ে যাবো সাথে করে। আর আমি শহরে যাওয়ার পরে সেখান থেকে কেকটা নিয়ে ভাইয়ারা ওখান থেকে আসবে, আর আমি এখান থেকে চলে যাব সরাসরি। দেন তারপরে সবাই এক জায়গায় হবে। এটাই হচ্ছে আমাদের মূল প্ল্যান। সো আজকে এই পর্যন্তই, এবার দেখা হবে নাটোরের ভিডিওতে। সো এতক্ষণ তো সব প্ল্যান দেখলেনি, এবার আমি যাচ্ছি নাটোরে। এখন সময় বাজে বিকেল 4:15। আমার মূলত নাটোরে খুব একটা বেশি দরকার আছে, ব্যাপারটা সেরকমও না। বলতে গেলে এক কথায় আমি জাস্ট যাব এবং আসবো। এর মধ্যে ট্রাভেল করার জন্য যাওয়া এবং আসার যে সময়টা লাগে জাস্ট এই সময়টাই নির্ধারিত আর কি। সময় মেনটেন করার জন্য তো আমি সঠিক টাইমে বের হয়ে পড়লাম, কিন্তু আমি আসলে জানি না যে সামনে কি ঘটতে চলেছে। আর সময় নিয়ে যেন আমার কোনো সমস্যা না হয় সেই কারণে আমি ভালো একটি অফিসিয়াল বাস খুঁজতেছিলাম, কারণ ভালো অফিসিয়াল বাসগুলোর স্পিড থাকে ভালো এবং তাদের সময়টাও খুব একটা বেশি লাগে না। যাই হোক, আমি এখন আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একদম সামনে এবং আমি একটা ভিউ নিয়েছি আপনাদের জন্য। দেখেন জাস্ট এই ভিউটা কত সুন্দর লাগতেছে। আমাদের এই দৈনন্দিন জীবনে প্রকৃতি আমাদেরকে প্রতিনিয়ত মাঝে মধ্যে এমন এমন জিনিস দেখায় যেটার মাধ্যমে আমরা প্রকৃতির উপরে ভালোবেসে কত কিছু ফিল করি এবং কতটাই না আনন্দ পাই। আর সে কারণেই প্রকৃতিকে জানতে হলে প্রকৃতিকে ভালোবাসতে হবে, প্রকৃতির সাথে মিশতে হবে, যেটা হয়তো আমাদের দৈনন্দিন জীবনে জুটে না, কারণ অনেকের কর্মস্থল এবং ব্যক্তিগত চাহিদা, বিজনেস সবকিছু নিয়েই ব্যস্ত। তবে একটা কথা সত্য যে নিজেকে ভালো রাখতে হলে নিজেকে সময় দেওয়া লাগবে এবং প্রকৃতির সাথে নিজেকে বিলিয়ে দেওয়া লাগবে। তাছাড়া আপনি প্রকৃতিকে কখনোই ভেতর থেকে অনুভব করতে পারবেন না। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে আমি এখন চলে এসেছি নাটোরে। আর আমি এখন নাটোর ঠিক সদরের ভিতরে আছি। আমার খুব একটা বেশি সময় লাগবে না, আমি জাস্ট কিছুক্ষণের মধ্যে কাজটা সেরে আবার এখনই বিদায় নিব। এবং এই সময়টুকুর মাঝে আমি আর আমার ফোনে কোনো প্রকার ক্লিপ নেই নাই। আমি এখন আছি নাটোর হরিশপুর বাইপাসে। ঠিক আমি যেভাবে এসেছিলাম সেভাবে এখন ওয়েট করতেছি ভালো কোনো অফিসিয়াল বাসের জন্য, যেটা রাজশাহীতে যাবে সরাসরি। এবং কথায় আছে অপেক্ষার ফল নাকি মিষ্টি হয়, এবং সেই সাথে আমার সেই কথাটাই মিল পেয়েছি। কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমি আসলে পেয়ে গেছিলাম নাটোর থেকে মার্সিডিজ বেঞ্জ, হানিফের মার্সিডিজ বেঞ্জ। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, খুব শীঘ্রই হানিফ নিয়ে একটি অবশ্যই চূড়ান্ত ভিডিও করব আমি, কারণ হানিফের বর্তমানে এমন একটি পরিস্থিতি যা বলার মতন না। কারণ হানিফ নিজেই নিজের সকল দিক এবং সকল পাওয়ারকে ওভারটেক করতেছে, কখনো মার্সিডিজ বেঞ্জ, কখনো বা মিৎসুবিশি
শি ফিউশো, কখনো হিনোয়েকে ওয়ানজে সিরিজ। আর হানিফের বহরে কোনটা সবচেয়ে বেশি আছে সেটা আসলে আমি জানি না, তাই সম্পূর্ণ ডিটেলস নিয়ে তারপরে কিছুদিনের মধ্যেই আপনাদের কাছে হানিফ নিয়ে একটি চূড়ান্ত ভিডিও করব। এখন আমার সামনে যে পরিস্থিতি তা নিয়ে আপনাদেরকে একটা গল্প শোনাতে চাই আমি। আর সেটা হচ্ছে, আমি এখন থেকে প্রায় 1.5 বছর আগে একবার গিয়েছিলাম সিলেটে। প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা এরিয়া এবং প্রত্যেকটা বিভাগীয় শহরের একটি টপ ক্লাস বেস্ট কোয়ালিটি প্রিমিয়াম বাস থাকে। আর ঠিক সেভাবেই সিলেটের সবচাইতে টপ ক্লাস বাস ছিল এনাতে করে আমি যখন সিলেট থেকে ঢাকা যাচ্ছিলাম, ঠিক সেই সময় এনা যথেষ্ট পরিমাণ স্পিডের উপরে ছিল এবং কিছু দূর যাওয়ার পরেই আমাদের সামনে একটি শ্যামলীর এনআর ট্রাভেলস ছিল। স্বাভাবিকভাবে আমাদের বাস অন্যান্য বাসকে যেভাবে ওভারটেক করেছিল, ঠিক সেভাবেই শ্যামলীর বাসটাকে ওভারটেক করার জন্য আমাদের বাস পুরোপুরি রাইট সাইডে চলে যায়। আর হ্যাঁ, তার আগে আরেকটি কথা বলে নেওয়া ভালো, আপনারা আসলে আমি জানি না জানেন কিনা যে সিলেটের রোডগুলা কিন্তু দুই সাইডেই কম বেশি অনেক জায়গাতে, ম্যাক্সিমাম জায়গাতেই দুই সাইডেই প্রায় বিল এবং বড় বড় খাল রয়েছে। এখন আমাদের গাড়িটা যখন শ্যামলীকে ওভারটেক করার জন্য পুরোপুরি প্রস্তুত, ঠিক সেই সময়তেই বাম্পারের কিছুটা কর্নারে শ্যামলী আমাদেরকে এমন একটা চাপ দেয়, যার কারণে আমাদের গাড়িটা অনেকটাই সাইড হয়ে এবং কাত হয়ে গিয়ে প্রায় খালের দিকে পড়ে গিয়েছিল। এবং আল্লাহর রহমতে আমরা সবাই সুস্থ থাকি এবং কোনো রকম ভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কারণ সেদিন আমাদের ড্রাইভার অনেক ভালোভাবে কন্ট্রোল করে বাসটা ঠিক লাইন মতো এগিয়েছিল। তো এখন মূলত আপনাদেরকে এই গল্প বলার পিছনে একটি কারণ রয়েছে, আর সেই কারণটা হচ্ছে, আমরা যখন আজকে এই মাত্র যখন হানিফে করে আসতেছিলাম, ঠিক সেই সময়তে আমাদের সামনে রংপুর লাইনের একটি গাড়ি ছিল। আমরা সেটাকে ওভারটেক করার সময় কিছুক্ষণ আগে আপনাদেরকে আমি যে ঘটনাটা শোনালাম, ঠিক সেরকম কোনো কিছু একটা ঘটে। রংপুর লাইনের গাড়িটা আমাদেরকে চাপ দেয়। যাই হোক, এগুলার পিছনে কিছু কারণ থাকে, সেগুলো আমি আপনাদেরকে পরে একদিন বিশ্লেষণ করব। বাসায় আসতে আসতে অনেক রাত হয়ে গেছে, আমি আর লেট না করে বাসায় এসে গাড়ি নিয়ে বের হয়ে পড়েছি এবং চলে এসেছি এখন কেকের দোকানে, কারণ মোটামুটি যেগুলো যা কিনার সবকিছুই কিনা কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র কেকটা বাদে। আর অবশেষে কোনো কিছুর কনফিউশন না রেখে আমি এই কেকটা চয়েস করে নিলাম। আমার কাছে মোটামুটি ভালোই লাগতেছিল এই কেকটা। আপনারা জানাবেন অবশ্যই কেকটা কেমন হয়েছে। কেক নেওয়ার পাশাপাশি সেখানে রাহাতের নাম লেখা এবং সেই সাথে আরো ছোটখাটো কিছু অ্যাক্সেসরিজ নেওয়া, এগুলো বাকি ছিল। সেগুলো সকল কিছু কমপ্লিট করে আমি এখন বের হয়ে পড়েছি সেই দোকান থেকে। এবং ভাইয়া আমার জন্য লক্ষ্মীপুরে ওয়েট করতেছিল, তাই সেই কারণে আমি বের হয়ে আগে একটা ফোন দিয়ে দিলাম ভাইয়াকে, যে সেও যেন ওই দিক থেকে চলে যায় আর আমি এখান থেকে যাচ্ছি। এখন সকল ক্লান্তির অবসান হয়তোবা সেই জায়গাতেই ঘটে যখন একটি পরিবারের ছোট সদস্যগুলোর মুখে হাসি থাকে। নিজেদের জন্য ভালো কিছু হোক বা না হোক, ছোটদের জন্য কোনো কিছু করতে পারলে আসলে সেটা অনেক ভালো লাগে নিজের ভিতরে। যাই হোক, অবশেষে সারাদিনের ব্যস্ততা কাটিয়ে অবশেষে আমি চলে আসলাম আমার আপুর বাড়িতে। এবং আসার পরে আমি আর ভাইয়া একসাথে চলে গিয়েছিলাম উপরে, এবং যাওয়ার পরে এই যে এটাই হচ্ছে সেই বার্থডে বয়। আমরা সকলে আসার জন্য সে তো একদম মহা খুশি। আর এখন আমাদের কেকের প্রসেসিং চলতেছে। কেকের জ্বালা রেডি করে আমাদের সামনে এখন গুটি গুটি পায়ে এগিয়ে আসছে আমাদের বাবু সাইফ। খুব সুন্দর করে সে নিজ দায়িত্বে কেকটা কষ্ট করে নিয়ে চলে এসেছে আমাদের মধ্যে। এই দৃশ্যটা জাস্ট দেখার মতন অন্যরকম ছিল। সে আসলে বুঝতে পারতেছিল না এখন আসলে এটা নিয়ে কি করা যায়, সে নিজেও কেটে ফেলবে কিনা। যাই হোক, সকল প্রসেসিং শেষ করে এখন আমাদের কেক কাটার পালা এবং প্রস্তুতি চলতেছে কেকে আগুন দেওয়ার। না মানে কেকে না, কেকের মোমবাতিতে আর কি। कैसा लगा मेरा मजाक? থাক থাক, সমস্যা নেই। সবাইকে আমি পার্টি স্প্রে দিয়ে বেড়াচ্ছি, আর এইদিকে দুলা ভাই আমাকে পার্টি স্প্রে না দিয়ে আমার ক্যামেরাই অফ করে দিয়েছে। আর এখন পরিবারের সবচেয়ে ছোট সদস্যর সাইফও এখন রাহাতকে নিয়ে মজা করতেছে। তার হাতের পার্টি স্প্রের বোতল থেকে স্প্রে বের করে তার গায়ে মাখিয়ে দিচ্ছে। এখন সকল কিছু শেষে রাহাত সবাইকে এক জন্মদিনের কেক খাইয়ে দিচ্ছে। কেকের পর্ব শেষ করুন, তার গিফটের পালা। গিফট তার হাতে তুলে দিচ্ছে তার বড় মামা এবং তার বড় ভাই। এবং গিফট পাওয়ার পরে তার মুখের হাসিটা জাস্ট একবার দেখেন। এবং গিফট পাওয়ার পরে আমি জাস্ট তাদেরকে বারবার বলতেছিলাম যে গেঞ্জিটা একবার চেক করার জন্য, কারণ আমি মাপটা মোটামুটি হবে চোখের একটি ধারণাই বুঝে সেই মাপটা নিয়েছিলাম তার জন্য। এখন পরার পরে দেখতেছি অনেক সুন্দরভাবে ফিটিং হয়েছে এবং একদম পারফেক্টলি গেঞ্জিটা হয়েছে তার কাছে। সবকিছুর ফিনিশিং এ রাহাত তার আব্বুকে এখন কেক খাইয়ে দিচ্ছে এবং দুলাভাইও আদর করে তাকে কেক খাওয়াই দিল। এবং দুলাভাই শুধু যে রাহাতকে খাইয়ে দিয়েছে ব্যাপারটা এমন না, তখন দুলাভাই কেক নিয়ে সবাইকেই একে একে করে খাওয়াই দিয়েছিল। আর হ্যাঁ, আমিও এটাই বলতেছিলাম, নিজেদের বন্ডিংটা যখন এরকম বেস্ট থাকে তখন আর দুনিয়ার কোনো শক্তিই ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে না। যাই হোক, সবকিছু সঠিকভাবে হয়েছে, এটাই আলহামদুলিল্লাহ। আর এখন আমাদের খাওয়া দাওয়ার পালা। আপু আমাদের জন্য বিরিয়ানি রান্না করেছে। বিরিয়ানিটা দেখে মনে হচ্ছে আসলে অনেক টেস্টি হবে, আর তাই লোভ না সামলাতে পেরে খাওয়া দাওয়া করতে সবাই একসাথে বসে পড়লাম। খাওয়া দাওয়া শেষে ভাবিরাও চলে যাবে বাসায়। যাই হোক, এখন আপনাদের কাছ থেকেও আমার বিদায় নেওয়ার পালা। আমি জানি না আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে, তবে হ্যাঁ, আমি মূলত সবসময় সেটাই চেষ্টা করি যেটা আমার সামনে এবং রিয়ালিটিতে ঘটে। সো
আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে আবারও সামনে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।